হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা সাতরা পাবলিকেশনের ক্লাস 11 সেমিস্টার 2 এর মহাকর্ষের গাণিতিক সমস্যা এমসিকিউ 1 থেকে 40 অবধি সমাধান করবার চেষ্টা করব। তাহলে বিলম্ব না করে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? বলছে ভর দ্বিগুণ করা হলে এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বস্তু দুটির মধ্যে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। আমাদের ফার্স্ট কোশ্চেন খুব ইজি কোশ্চেন আছে। বলে ভরকে দ্বিগুণ করলে, তাহলে আমাদের প্রথমে দুটো কেস কনসিডার করতে হবে। কি? ইনিশিয়াল কন্ডিশন আর ফাইনাল কন্ডিশন। তাহলে প্রথমে ধরে নেই বস্তুকণা দুটোর মাস দুটোরই এম, আর ফাইনাল কি বলেছে? মাস দ্বিগুণ হবে 2m, আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই দূরত্বটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। দ্যাট মিনস r/2। তাহলে ক্রিয়াশীল গ্র্যাভিটেশনাল ফোর্স, প্রথমে ইনিশিয়াল ফোর্স কত? Gm/r², দ্যাট ইজ Gm²/r²। আর আমাদের ফাইনাল ফোর্স F কত হচ্ছে? G2m × 2m ডিভাইডেড বাই r/2 তার স্কোয়ার। তাহলে 4m²/r²/4, এটাই 4 উপরে উঠে যাবে। তাহলে 16m² জি দিতে ভুলে গেছি বাই r² বা 16 Gm²/r²। তাহলে এটাকে লেখা যাবে কি? 16F ইনিশিয়াল। তার মানে একটা কথা আমাদের ক্লিয়ার হলো কি? মহাকর্ষ বল পূর্বের থেকে 16 গুণ হবে, এবং 16 গুণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট বলছে পৃথিবী এবং আপেলের মধ্যে মহাকর্ষ বল সমান, কিন্তু আপেল পৃথিবীর দিকে ছুটে আসে। তার কারণ কি? অ্যাকচুয়াল পৃথিবী তো আর আপেলের দিকে ছুটে যায় না, আপেলটাই পৃথিবীর দিকে ছুটে আসে। তার কারণটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি F = মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ঠিক? আর মহাকর্ষ বল নিউটনের থার্ড লকে মেনে চলে, মানে আমরা পড়েছি Fij = -Fji। তাহলে পৃথিবী দ্বারা আপেলের উপর প্রযুক্ত বল, আপেলের উপর, তাহলে Fae = আমরা লিখতে পারি আপেলের ভর ইন্টু আপেলের ত্বরণ। আর একইভাবে আপেল দ্বারা পৃথিবীর উপর ইফ Ea আমরা লিখতে পারি পৃথিবীর মাস M ইন্টু পৃথিবীর ত্বরণ Ae। এইবার একটা জিনিস স্পষ্ট যে স্মল এম কি? স্মল এম পৃথিবীর মাস M এর থেকে অনেক ছোট। সুতরাং এই অ্যাক্সিলারেশন, আপেলের যে অ্যাক্সিলারেশন বা আপেলের যে ত্বরণ, সেটা কি হবে? পৃথিবীর ত্বরণের থেকে বেশি হবে। এই কারণের জন্য কি হচ্ছে? আপেলটা পৃথিবীর দিকে ছুটে আসছে, নাকি পৃথিবী আপেলের দিকে ছুটে যায়। তার জন্য এখানে আমাদের অপশন নাম্বার হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে 3 নম্বর, মহাকর্ষীয় বল সর্বদা। অপশন নাম্বার এ বিকর্ষণধর্মী, তাড়িতিক, সংরক্ষী এবং অসংরক্ষী।
দেখো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই জাতীয় ফোর্সগুলো সবসময় দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এফ ভ্যারিজেস 1/r² হয়ে থাকে। আর যে জাতীয় ফোর্সগুলো এই সূত্র যে এফ ভ্যারিজেস 1/r² মেনে চলছে, বা আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে ইনভার্স স্কয়ার ল মেনে চলে, তারা সব সময় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল হয়। তারা সবসময় সংরক্ষী বল হবে, কারণ এই বলের প্রভাবে কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে যে পথেই নিয়ে যাও না কেন, মোট কৃতকার্যের মান কি হয়? সমান হয়। তার মানে এই বলের প্রভাবে কৃতকার্য পথের উপর নির্ভরশীল হয় না। তার জন্য আমরা এখানে মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল সর্বদাই আমাদের সংরক্ষী বল। নেক্সট, জি এর মান এমকেএস পদ্ধতিতে কত? এটা আমাদের একদম মাথার মধ্যে গেঁথে থাকা উচিত। এমকেএস পদ্ধতি মানে আমরা জানি আমাদের এসআই পদ্ধতি, দ্যাট ইজ 6.66 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। নেক্সট বলছে এম ভরের দুটি বস্তুকণা পরস্পর মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, প্রতিটি কণার বেগ কত হবে? তাহলে এই দুই প্রান্তে দুটো আমাদের এম মাসের কণা আছে, যারা আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে M1 এবং M2-র মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে আমাদের r + r = 2r। তার মানে 2r ডিস্টেন্সে মহাকর্ষীয় বলের প্রভাবে দুটো পার্টিকেল পরস্পরকে ঘুরছে। তাহলে আমাদের মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল হবে আমাদের F G M × M বাই 2r তার হোল স্কোয়ার। তাহলে GM² / 4r²। আর বৃত্তাকার পথে পরিভ্রমণের জন্য আমাদের অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স কত? সেটা হবে mv²/r, যেখানে ভি কি? ভি হচ্ছে আমাদের কণার বেগ। তাহলে এই যে অভিকেন্দ্র বল, এই অভিকেন্দ্র বল মহাকর্ষ বলের সমান হবে। তাহলে আমরা বলতে পারি GM² / 4r², এটা ইকুয়াল টু mv²/r। তাহলে এম এর সাথে স্কোয়ার কাটবে, আর এর সাথে স্কোয়ার কাটবে, সো ভি ইকুয়াল টু আমাদের আসছে √GM/4r। তাহলে এটা আমাদের
অপশন নাম্বার ডিতে রয়েছে। সো ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। ওকে, তাহলে আমরা একটা ডাইমেনশন অ্যানালাইসিস করি। এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। সো এখান থেকে জি আসছে কি, জি আসছে হচ্ছে এফ আর স্কোয়ার m1 m2। মাত্রা বসাবো, আমাদের বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, আর হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের মাত্রা এল, আর এদিকে m1 আর m2 মাস, এদের মাত্রা হচ্ছে আমার ক্যাপিটাল এম। সো যদি এই জিনিসগুলোকে আমরা পুট করি তাহলে আমরা দেখতে পাবো এম এল টি টু দি পাওয়ার -2, আর এদিকে এল স্কোয়ার ডিভাইডেড বাই দুটো এম, এম ইন্টু এম। তাহলে নিচে এম স্কোয়ার উপরে এম, সো আমাদের আসবে এম ইনভার্স তিনটে এল, এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার -2। সো অপশন সি আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটো ইলেকট্রনের মধ্যে বৈদ্যুতিক বল এফই আর মহাকর্ষীয় বল এফজি। তাহলে কি আছে, আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, এই নির্দিষ্ট দূরত্বে দুটো ইলেকট্রনকে রাখা হয়েছে, তাহলে ইলেকট্রনের ভরের জন্য এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, আর ইলেকট্রনের আধানের জন্য এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তার মানে আমাদের যেটা বলা আছে যে এফজি, এফজি হচ্ছে মহাকর্ষ বল, আর এফই হচ্ছে স্থির তাড়িতিক বল। তাহলে এফজি, এফজি আমাদের মহাকর্ষ বল। তাহলে এফজির ভ্যালুটা কত হচ্ছে, এফজির ভ্যালু হচ্ছে জি, দুটো ইলেকট্রনের মাস এমই ইন্টু এমই বাই আর স্কোয়ার, আর আমাদের কুলম্ব ফোর্স বা স্থির তাড়িতিক আকর্ষণ বল সেটা আমাদের আসছে এফ ই, দ্যাট ইজ 1/4πε0 QE ইন্টু QE বাই আর স্কোয়ার। এখন দেখো, আমরা জানি ইলেকট্রনের মাস নগণ্য, তাহলে ইলেকট্রনের মাস এমই কত হয়, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এটা হয়। আর ইলেকট্রনের আধান কিউই হয় আমাদের -1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, আর আর এদিকে আমাদের 1/4πε0 মান হবে
9 into 10 to the power 9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এই মানগুলোর দিকে ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এটা 10 to the power 9 অর্ডারে, আর এটা আমাদের 10 to the power -19 অর্ডার। তাহলে এই এফ এর অর্ডারটা আসছে আমাদের 10 to the power এদিকে -19 -38 plus 9 38 plus 9 that is minus 29 10 to the power -29 অর্ডার আসছে। আর যদি এর দিকে খেয়াল করি -62 -11 -73 10 to the power অর্ডার আসছে। যদি শুধু আমি পাওয়ারের অর্ডারটা দেখি 10 এর পাওয়ারে, সো এই দুটো থেকেই আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মাচ গ্রেটার দেন হবে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জির ভ্যালু থেকে। তাহলে কোন অপশানে আছে আমাদের? এটা আমাদের অপশান আছে option number E. This is the right answer. Next problem. বলছে আর ব্যাসার্ধের দুটি ধাতব গোলক পরস্পর সংস্পর্শে আছে মহাকর্ষীয় আকর্ষণ বল F হলে F varies as r square, F varies as 1 by r square, F varies as 1 by r to the power 4 and F varies as r to the power 4। এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে দেখা যাক। এখন দেখো, যদি আমরা একটু বিবেচনা করি, দুটো ধাতব গোলক পরস্পর সংস্পর্শে আছে, তাহলে এই একটা গোলক আর এই একটা গোলক, দুটো ধাতব গোলক পরস্পর সংস্পর্শে রাখা আছে। তাহলে এদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এটা, তাহলে এটা প্রথম গোলকের রেডিয়াস আর, এটা দ্বিতীয় গোলকের রেডিয়াস আর। এবং দুটো গোলকের যদি মাস বলি, দুটো গোলকের মাস আমরা কনসিডার করছি, প্রথম গোলকের মাসও ক্যাপিটাল এম, দ্বিতীয় গোলকের মাসও ক্যাপিটাল এম। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ কি হচ্ছে আমাদের? জি ক্যাপিটাল এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r তার হোল স্কোয়ার মানে 4r স্কোয়ার, রাইট? এখন রো যদি গোলকের ঘনত্ব হয়, রো গোলকের ঘনত্ব, আর ভি কি? ভি যদি গোলকের আয়তন হয়, তাহলে গোলকের মাস ক্যাপিটাল এম ইকুয়াল টু কি? ঘনত্ব গুণ আয়তন। ঘনত্বকে আমি রো দিচ্ছি, আর আয়তন ভি ইকুয়াল টু কি? আয়তন ভি ইকুয়াল টু আমাদের আসছে 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে স্পষ্ট যে এম ভ্যারিজেস আর কিউব, আর এইখান থেকে আমাদের এফ ভ্যারিজেস আসলো কি?
এফ ভ্যারিজেস আসছে এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এম ভ্যারিজেস আর কিউব, তাহলে এটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই তাহলে কি আসবে, এফ ভ্যারিজেস আর কিউব, তাহলে আর কিউবের স্কোয়ার দ্যাট ইজ আর টু দি পাওয়ার সিক্স, আর নিচে আর স্কোয়ার আছে, আর টু দি পাওয়ার সিক্স বাই আর স্কোয়ার, সো এফ ভ্যারিজেস আর টু দি পাওয়ার ফোর। তাহলে এটা আমাদের কোন অপশানে আছে, এটা আমাদের আছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, পৃথিবীর কোনো ব্যাস 2r বরাবর একটা সুড়ঙ্গ কাটা হয়েছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে কেন্দ্র থেকে আর দূরে এম ভরের বস্তুর উপর অভিকর্ষজ বল কত হবে, এটা আমাকে জানতে গেছে, রাইট? তাহলে আমরা আগে একটা সুড়ঙ্গ কেটে নেব। এটা আমাদের আর্থ, এই আর্থের ব্যাস বরাবর আমরা একটা সুড়ঙ্গ কেটে নিয়েছি। এবার সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্স দূরে, এটা আমাদের আর্থের সেন্টার সি, এইখান থেকে আমাদের স্মল আর ডিস্টেন্স দূরে আমার কত হচ্ছে অভিকর্ষ বল কত হবে। তাহলে এইখানে আমাদের স্মল এম আছে, ধরে নেই স্মল এমটা আমাদের ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় রয়েছে। তাহলে এই যে গভীরতাটা, এই গভীরতাটা হচ্ছে আমাদের ডি। সো আমি বলতে পারি এখান থেকে কি, ক্যাপিটাল আর ইকুয়াল টু আর প্লাস ডি। তাহলে এখান থেকে স্মল আর আসছে কি, ক্যাপিটাল আর মাইনাস ডি, রাইট? এটা আমাদের আসছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায় এম মাসের বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল, না সরি ত্বরণ, তাহলে ত্বরণ জি, স্মল জি, তাহলে এই স্মল জি ড্যাশড এটা কত হয়, এটা আমরা জানি জি ক্যাপিটাল এম বাই আর মাইনাস ডি তার স্কোয়ার। যদি পৃথিবীর ডেন্সিটিকে আমরা রো ধরি তাহলে এটা আমাদের হয়ে যায় 4/3 পাই আর রো জি, আর এর জায়গায় আর মাইনাস ডি রো ইন্টু ক্যাপিটাল জি। আর ভূপৃষ্ঠে কত, জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। এখন আমরা যদি জি প্রাইম বাই জি করি তাহলে বিষয়টা দাঁড়াবে আর মাইনাস ডি ডিভাইডেড বাই আর, এটা আমাদের দাঁড়াবে। তাহলে আর মাইনাস ডিটা কি, আর মাইনাস ডিটা আমাদের স্মল আর, সো এখান থেকে আমরা পাচ্ছি জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর। এবার আমরা জানি কি, ফোর্স ইকুয়াল টু বল সমান সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে বোথ সাইডে যদি আমি স্মল এম দিয়ে গুণ করি তাহলে এম জি প্রাইম ইকুয়াল টু কত, এম জি আর
বাই ক্যাপিটাল আর। তাহলে এই এম জি প্রাইম এটাই কি কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত স্মল এম কণার উপর ক্রিয়াশীল বল, দ্যাট ইজ এম জি আর বাই ক্যাপিটাল আর। এবার দেখো নেগেটিভ সিম্বল কি ইন্ডিকেট করছে? নেগেটিভ সিম্বল ইন্ডিকেট করছে যে ফোর্স অফ গ্র্যাভিটি অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণধর্মী বল। তার জন্য আমাদের অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার। আশা করি আমরা 9 দাগ অবধি বিষয়বস্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের আসছে 10 দাগ। বলেছে একটি তার নির্মিত বলয়ের ব্যাসার্ধ আর বলয়ের কেন্দ্র থেকে এল দূরত্বে অক্ষের উপর অবস্থিত এম ভরের বস্তুর উপর বলয়ের আকর্ষণ বল কখন সর্বাধিক হবে? ওকে, ধরে নাও এটা আমাদের বলয় আছে, বলয়ের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং বলয়ের কেন্দ্র থেকে এল ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে একটা মাস রাখা আছে স্মল এম। তাহলে এইখানে স্মল এম মাস রাখা হয়েছে, বলয়ের ভরটাকে আমি ক্যাপিটাল এম ধরছি, আর সেন্টার থেকে মাসের দূরত্ব আমার বলেছে স্মল এল, আর বলয়ের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে এল দূরত্বে এম ভরের কোনো বলয়ের কেন্দ্র থেকে এল দূরত্বে কোনো একটা পয়েন্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড ই এর ভ্যালু কত হয়? ই এর ভ্যালু হয় আমাদের জি ক্যাপিটাল এম এল ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এইবার এই পয়েন্টে একটা স্মল এম ভরের বস্তু কণাকে রাখা হয়েছে, তাহলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। কেননা আমরা জানি এফ ইকুয়াল টু স্মল এম ইন্টু ই, এইটা আমাদের হচ্ছে। দেখো এখন জি ক্যাপিটাল এম স্মল এম এগুলো তো সব কনস্ট্যান্ট, সো এইখান থেকে কনক্লুশন আসছে কি এফ ভ্যারিজেস এল বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইবার একটা জিনিস বলেছে যে আকর্ষণ বল সর্বাধিক হবে, তাহলে ফোর্সের ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন ফর এফ বি ম্যাক্সিমাম, প্রযুক্ত বলটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন। তাহলে আমরা জানি যে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম বের করতে গেলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হয়। তাহলে আমার এফ কে ম্যাক্সিমাম হতে গেলে এল এর সাপেক্ষে এফ এর যে প্রথম অর্ডারের পরিবর্তন সেটাকে 0 করতে হবে। তাহলে ডিএফ বাই ডিএল এটা আমাদের মাস 0 হতে হবে। তাহলে ডেরিভেটিভের আমরা ভাগের ফর্মুলা যদি লাগাই তাহলে আমরা পাবো কি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটার স্কোয়ার তার মানে কিউ, দেন আমাদের আসবে ফার্স্ট ফাংশন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন এল এর ডেরিভেটিভ করলে আমাদের 1 মাইনাস এল, এটা ডেরিভেটিভ করলে 3/2
r square plus l square 3/2 minus 1 that is half আর এদিকে l square এর ডেরিভেটিভ 2l এটা ইকুয়াল টু আমাদের 0 হচ্ছে। তাহলে এইখানে এই দুইয়ের সাথে এই দুই কেটে যাবে, তাহলে আমাদের যে জিনিসটা পড়ে থাকলো সেটা পড়ে থাকছে r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস l স্কয়ার 3 r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 0। এবার এইখান থেকে কমন যাচ্ছে কি r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ আমার কমন যাচ্ছে। এটা কমন গেলে আমার পড়ে থাকছে r স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 3l স্কয়ার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, r স্কয়ার প্লাস l স্কয়ার মাইনাস 3l স্কয়ার ইকুয়াল টু 0। সো এখান থেকে দাঁড়াচ্ছে r স্কয়ার ইকুয়াল টু 2l স্কয়ার অ্যান্ড এখান থেকে আসছে l ইকুয়াল টু r বাই রুট 2। l ইকুয়াল টু আমাদের আসছে কি r বাই রুট 2। সো আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর প্রবলেম কি বলছে, যদি ক্যাপিটাল জি সময়ের সাথে ধীরে ধীরে কমতে থাকে তাহলে চাঁদের কক্ষীয় বেগ কমবে, চাঁদের ব্যাসার্ধ বাড়বে, চাঁদের কক্ষীয় বেগ বাড়বে, চাঁদের কক্ষ ব্যাসার্ধ কমবে, চাঁদের কক্ষীয় বেগ এবং ব্যাসার্ধ উভয়ই কমবে, চাঁদের কক্ষীয় বেগ এবং ব্যাসার্ধ উভয়ই বাড়বে। আচ্ছা, আমাদের কক্ষীয় বেগ নিয়ে কথা বলা হয়েছে, তাহলে কক্ষীয় বেগের রাশিমালা সেটা আমরা আগে একটু লিখে নিই। কক্ষীয় বেগ বা অরবিটাল ভেলোসিটি ভি নট ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার জি ক্যাপিটাল এম বাই আর। আর কি, আর আমাদের কক্ষীয় ব্যাসার্ধ। আর আমাদের কক্ষীয় ব্যাসার্ধ। এখন দেখো, যদি কক্ষীয় ব্যাসার্ধ আর কনস্ট্যান্ট রাখা হয় তাহলে জি এর ভ্যালু ডিক্রিজ করলে ভি নট এর ভ্যালুও ডিক্রিজ করবে। তাহলে ফার্স্ট কন্ডিশন অনুসারে কক্ষীয় বেগ কি হয়ে যাবে, কমে যাবে। এইবার আমরা সেকেন্ড কন্ডিশন দেখি। বাইরে থেকে নেট এক্সটার্নাল ফোর্স 0, বাইরে থেকে প্রযুক্ত বল এটা 0। যদি এটা 0 থাকে তাহলে মোট শক্তি সংরক্ষিত থাকবে, এটাই তো থাকার কথা, মোট শক্তি আমাদের সংরক্ষিত থাকবে, রাইট। তাহলে যখন একটা উপগ্রহ একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরছে তখন তার মোট শক্তি ই এর রাশিমালা কি হয়, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর। স্মল এমটা কি, স্মল এম হচ্ছে আমাদের উপগ্রহর ভর,
স্মল এমটা উপগ্রহের ভর। এবার আমরা কি করছি, জি এর ভ্যালুটাকে ডিক্রিজ করছি। জি এর ভ্যালুটাকে যদি ডিক্রিজ করা হয়, কমাতে থাকা হয়, ইটা কি হবে, ইটা ইনক্রিজ করে যাবে, কেননা ই তখন লেস নেগেটিভ হবে। কিন্তু আমার ই কে তো ধরে রাখতে হবে, তাহলে ই লেস নেগেটিভ, এবার ই কে আমাকে মোর নেগেটিভ বানাতে হবে। তাহলে জেনারেল কথায় সেই জন্য আমাকে আর কেও বাড়াতে হবে, কারণ আর হরে আছে, যে হরকে যদি বাড়াই তাহলে আলটিমেটলি ই কমবে, তাহলে আর কে বাড়াতে হচ্ছে। তাহলে কন্ডিশন আমি কি পেলাম, যে কক্ষীয় বেগ কমছে আর কক্ষ ব্যাসার্ধ বাড়ছে। কক্ষীয় বেগ কমবে, কক্ষ ব্যাসার্ধ বাড়বে, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা আমাদের কোন অপশানে আছে, এটা আমাদের অপশান নাম্বার এ তে আছে। তাহলে অপশান নাম্বার এ ইজ আওয়ার কারেক্ট আনসার। নেক্সট 12 দাগ বলছে স্মল এম এবং ক্যাপিটাল এম ভরের দুটি গোলককে বায়ুতে রাখা হয়েছে, তাদের মধ্যে মহাকর্ষীয় বল এফ। এখন গোলক দুটির মধ্যবর্তী স্থানে 3 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট একটি তরল দ্বারা ভর্তি করা হলো, মহাকর্ষীয় বলের মান কত হবে? পরিষ্কার বাংলা কথা, যখন মহাকর্ষ পড়িয়েছি তখন বারংবার বলেছি যে মহাকর্ষ বলের মান মাধ্যমের উপর নির্ভর করে না, তাহলে যে মাধ্যমেই রাখা হোক না কেন মহাকর্ষীয় বলের মান কিন্তু একই থাকে। তার জন্য আমাদের যদি আগেও এফ থাকে এখনো এফই থাকবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম বলেছে পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কেটে একটি পাথর ওর মধ্যে ফেলা হলো, যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে অপশন নাম্বার 1 ভর থাকবে, ওজন থাকবে না। অপশন নাম্বার বি ভর এবং ত্বরণ শূন্য হয়ে যাবে। সি ত্বরণ থাকবে কিন্তু ওজন থাকবে না, ভর এবং স্থিতিশক্তি দুই শূন্য হয়ে যাবে। প্রথম কথা, ভরের সংরক্ষণ সূত্র কি বলছে, যে মাস এম কে ধ্বংস করা যাবে না, এই কথাটা বলছে। তাহলে মাস চেঞ্জ হয় না, যেখানেই নিয়ে যাও মাস চেঞ্জ হয় না। তাহলে বিভিন্ন কন্ডিশনে যদি আমি গভীরে যাই বা উপরে চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমার জি কি হয়, জি পরিবর্তিত হয়। আবার ওজন ডাব্লু ইকুয়াল টু কি, ডাব্লু ইকুয়াল টু আমাদের জানি এম জি। তাহলে এম চেঞ্জ হয় না, এম কনস্ট্যান্ট, কিন্তু জি তো ভ্যারিয়েবল। তাহলে ওজন ডাব্লু এটাও ভ্যারিয়েবল, তার মানে ওজন পরিবর্তিত হচ্ছে, ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি প্রথম অপশন ভর থাকবে কিন্তু কোনো ওজন থাকবে না, কেননা আমরা কি জানি পৃথিবীর কেন্দ্রে
জি জিরো হয়, কেননা রিলেশনটা কি জি প্রাইম ইকুয়াল টু জি ওয়ান মাইনাস ডি বাই আর। এবার ডেপথটা যদি ডি সমান সমান আর হয়ে যায়, দেন জি প্রাইম ইকুয়াল টু জি ওয়ান মাইনাস আর বাই আর। তাহলে এখান থেকে আসবে জি ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি যখন জিরো, তাহলে পৃথিবীর কেন্দ্রে ডাব্লু ইকুয়াল টু এম জি প্রাইম, দ্যাট ইজ অলসো জিরো। তার জন্য ভর আছে কিন্তু কোনো ওজন নেই। নেক্সট বলছে প্লাঙ্কের ধ্রুবক এইচ, শূন্য স্থানে আলোর বেগ সি এবং নিউটনের মহাকর্ষীয় ধ্রুবক জি, তিনটে কনস্ট্যান্ট, এটা দিয়ে গঠিত কোন রাশি দৈর্ঘ্যের মাত্রাকে নির্দেশ করে? খুব ভালো কোশ্চেন, যদিও চ্যাপ্টার রিলেটেড নয়, কারণ এখানে অন্য কিছু আছে। আর অপশানে একটা ভুল আছে, যে অপশান নাম্বার সি এ সি টু দি পাওয়ার 5/2 দেওয়া ছিল, এটাকে একটু কারেকশন করে নিতে হবে। এটা আমাদের হবে সি কিউ। সো আমরা দেখব, যখন আমরা কোয়ান্টাম থিওরি পড়ব তখন এনার্জি, ফোটনের এনার্জি কে আমরা লিখব এইচ নিউ। নিউটা কি? নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। আর এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আর ই ফোটনের এনার্জি, ফোটনের শক্তি। তাহলে আর নিউ সমান সমান কি? নিউ সমান সমান যেহেতু কম্পাঙ্ক, তাহলে আমরা জানি 1/t। তাহলে এইচ, এইচ ইকুয়াল টু কি আসছে? ই বাই নিউ। তাহলে এইচ এর মাত্রা, এইচ এর মাত্রা কি হবে দেখা যাক। শক্তির মাত্রা ই, ই এর মাত্রা হবে, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর নিউর মাত্রা কি হয়? নিউর মাত্রা হয় আমার টি ইনভার্স। তাহলে এটাকে যদি আমি সাবস্টিটিউট করি, তাহলে এইচ এর মাত্রা আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি ইনভার্স। তাহলে এখান থেকে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এটা আমাদের এইচ এর মাত্রা আসছে। ওকে, এগেইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি দেওয়া আছে। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, জি এর মাত্রা আমরা একটু আগে বের করেছি, এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2, এটা জি এর মাত্রা বের করেছি। সি, সি আলোর বেগ, তাহলে বেগের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1। এইবার এই রাশিগুলো পুট করে দেখতে হবে কোনটা স্যাটিসফাইড করছে। যদি আমরা চেক করি, সে অপশন নাম্বার সিটাকেই আমি চেক করছি, এইচ জি বাই সি কিউব। তাহলে চেকিং
অপশান সি, দেখো এইচ জি বাই সি কিউ। তাহলে এইচ এর মাত্রা কি আছে? এইচ এর মাত্রা আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড ইন্টু জি এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই সি এর কিউ, তার মানে এল কিউ টি টু দি পাওয়ার -3। এবার এই ডাইমেনশনটাকে যদি আমি অ্যানালাইজ করি তাহলে দেখো এল কিউর সাথে এল কিউ আউট হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার -2, ও একটু ভুল হয়েছে, এটা টি টু দি পাওয়ার -2 নয়, টি টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার -3 আউট হয়েছে, এম ইনভার্সের সাথে এম আউট হচ্ছে, সো আমাদের পড়ে থাকছে এটা এল স্কোয়ার। এবার যদি এটা রুট করা হয় এইচ জি বাই সি কিউ, তাহলে সেটা আমাদের এল পড়ে থাকছে, এটা আমাদের দৈর্ঘ্যের মাত্রাকে নির্দেশ করে। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলে যে পৃথিবীর কেন্দ্রে চাপের রাশিমালা কোনটি হবে? মাথায় রাখতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে 8 ডিস্টেন্স দূরে চাপের রাশিমালা পি হয় পি ইকুয়াল টু হাফ জি রো স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেখানে স্মল আর কি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠর দিকে দূরত্ব। এখন বলছে পৃথিবীর কেন্দ্রে, তাহলে কেন্দ্রে মানে অ্যাট সেন্টার, স্মল আরটা কত? স্মল আরটা 0। তাহলে সেক্ষেত্রে আমাদের পি হয়ে যাচ্ছে হাফ জি রো স্কোয়ার আর স্কোয়ার। তাহলে কোন অপশন? তাহলে পি প্রপোর্শনাল টু জি রো স্কোয়ার আর স্কোয়ার। তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট আনসার। নেক্সট বলেছে দুটি বস্তুর মধ্যেকার মহাকর্ষীয় বল 1/r³ এর সাথে সমানুপাতিক। আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সদৃশ গোলককে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে, মধ্যেকার মহাকর্ষ বল দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হবে? আচ্ছা, দুটো গোলক, এই একটা গোলক আর এই একটা গোলক, এদের দুটোকে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে। এবার এদের মধ্যেকার দূরত্ব এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় আর এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে মধ্যেকার মোট ডিস্টেন্স কত? মোট ডিস্টেন্স 2r। এর বড় ক্যাপিটাল এম, এর বড় ক্যাপিটাল এম। তাহলে আমরা জানি মহাকর্ষীয় বল F ভ্যারিজেস m1 m2, তাহলে m ইন্টু m, দ্যাট ইজ F ভ্যারিজেস m স্কোয়ার। আর কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে F ভ্যারিজেস 1/r³। দুটো কন্ডিশনকে একত্রে লিখলে F ভ্যারিজেস m স্কোয়ার বাই r³। এটা আমাকে বলে দেওয়া হয়েছে। এখন ঘনত্ব, গোলকের ঘনত্ব যদি রো হয় আর গোলকের আয়তন যদি ভি হয়, তাহলে গোলকের মাস এম কি? রো ভি।
এবার গোলকের আয়তন ভি, ফর্মুলা আমরা জানি 4/3πr³। তাহলে এখান থেকে এম ভ্যারিজেস কি আসছে, r³ আসছে। এই কন্ডিশনটা যদি এখানে আমি মানে বসিয়ে দিই, তাহলে বসালে কি আসছে, এফ ভ্যারিজেস এম এর জায়গায় r³ বসবে, তাহলে r³ এর স্কোয়ার ডিভাইডেড বাই r³। তাহলে r³ এর সাথে r³ এর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এফ ভ্যারিজেস r³, এটা আমাদের অ্যান্সার। তাহলে এফ ভ্যারিজেস r³ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন অপশন আছে আমাদের? অপশন নাম্বার ডি। নেক্সট প্রবলেম, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান। আমাদের সেই পুরাতন দূরত্বের সাথে অভিকর্ষীয় ত্বরণের যদি গ্রাফটাকে আমরা একবার রিকল করার চেষ্টা করি, দেন আমরা দেখতে পাবো যে ওয়াই অক্ষ বরাবর আমরা জি কে প্লট করেছিলাম, এক্স অক্ষ বরাবর দূরত্ব আর কে প্লট করেছি। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আমাদের একটা সরল রেখা আছে, মানে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে অভিকর্ষীয় ত্বরণ। কেন্দ্র থেকে যত আমি ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি, দেন ভূপৃষ্ঠ থেকে যত বেশি উপরে উঠবো, ধীরে ধীরে কি হবে, ওটা শার্পলি ডিকে করবে। এই জিনিসটাই আমরা পেয়েছিলাম। তাহলে এটা কি, যেখানে হচ্ছে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এখানে আর ইকুয়াল টু আর, আর এখানে আর লেস দেন ক্যাপিটাল আর। তার মানে কেন্দ্র থেকে যখন আমরা ভূপৃষ্ঠের দিকে এগোচ্ছি, তখন কি হচ্ছে, জি আমাদের ধীরে ধীরে বাড়ছে, এবং এই বাড়াটা কিভাবে বাড়ছে, লিনিয়ারলি বাড়ছে। লিনিয়ার ভ্যারিয়েশন দেখাচ্ছে। তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে জি কি, জি ভ্যারিজেস স্মল আর। তার মানে কোন অপশন সঠিক? আমাদের অপশন এ ইজ রাইট আনসার। নেক্সট প্রবলেম, পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুর ওজন 20 নিউটন, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় বস্তুটির ওজন কত হবে? তাহলে বলা যেটা আছে, বলা আছে ভূপৃষ্ঠে ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইকুয়াল টু আমাদের 20 নিউটন। এখন পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে জি ড্যাশ উচ্চতার রেসপেক্টে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের পরিবর্তন নিয়ে নিই, জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এবার উচ্চতাটা কি বলেছে, এইচ বলেছে, কার সমান, আর এর সমান। তাহলে এই ভ্যালুটাকে যখন আমরা পুট করবো, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি আর বাই আর প্লাস এইচ, এটা এখন 2r তার হোল স্কোয়ার, দ্যাট ইজ জি বাই 4। বোথ সাইডে এম দিয়ে গুণ করো, তাহলে এম জি প্রাইম ইকুয়াল টু এম জি বাই 4। তাহলে এম জি প্রাইমটা কি, নতুন ওজন আর উচ্চতায়, তাহলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই 4। তাহলে ডাব্লিউটা আমাদের কত, ডাব্লিউ 20 নিউটন, 20 বাই 4, দ্যাট ইজ আমাদের 5 নিউটন ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট প্রবলেম বলছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ যদি n গুণ করা হয়, তাহলে ভূপৃষ্ঠে বস্তুর ওজন কত হবে? যখন পৃথিবীর ব্যাসার্ধ r ছিল, তখন ডাব্লিউ ইকুয়াল টু ওজন ছিল mg। এখন কি করেছি, এখন ব্যাসার্ধকে n গুণ করেছি, তাহলে এটা কত, এটা আমাদের জি mm বাই আর স্কোয়ার। এখন ব্যাসার্ধটা যখন আর প্রাইম ইকুয়াল টু এন আর, তখন জি প্রাইম কত, জি প্রাইম হচ্ছে জিএম বাই আর প্রাইমের স্কোয়ার, তাহলে জিএম বাই এন স্কোয়ার আর স্কোয়ার। আর জিএম বাই আর স্কোয়ার মানে কি, জিএম বাই আর স্কোয়ার মানে আমাদের জি, তাহলে জি বাই এন স্কোয়ার এটা হচ্ছে। এবার বোথ সাইডে আমি এম দিয়ে গুণ করব,
তাহলে mg প্রাইম ইকুয়াল টু mg বাই n স্কোয়ার। তাহলে mg প্রাইম মানে কি? mg প্রাইম মানে আমাদের w প্রাইম, আর mgটা কত? mg w, তাহলে w বাই n স্কোয়ার। কোন অপশন? অপশন নাম্বার সি ইজ আওয়ার কারেক্ট অপশন। নেক্সট প্রবলেম, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 গুণ হবে? নির্ণেয় উচ্চতাটাকে আমরা h ধরছি। নির্ণেয় উচ্চতাটা আমাদের h, আর h উচ্চতায় আমাদের g প্রাইম কি হবে? ভূপৃষ্ঠের 1/4 গুণ হবে। তাহলে এখান থেকে কি আসছে? g প্রাইম বাই g ইকুয়াল টু 1/4। তাহলে যদি আমি ভ্যালুটা পুট করি তাহলে আমরা কি পাবো? আমরা দেখতে পাবো g প্রাইম বাই g দ্যাট ইজ r বাই r প্লাস h এর স্কোয়ার, আর এটাই আমাদের 1/4। তাহলে এখন r বাই r প্লাস h দ্যাট ইজ 1/2। এখান থেকে r প্লাস h ইকুয়াল টু 2r, তাহলে h ইকুয়াল টু 2r মাইনাস r ইকুয়াল টু r। তাহলে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উঠে গেলে আমাদের অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 গুণ হবে। তাহলে কোন অপশন? অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট আনসার। বলছে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় গেলে অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? একটু আগে যে অঙ্কটা করলাম, অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 ভাগ হয়ে যাবে। তাহলে g প্রাইম ইকুয়াল টু কত? 10/4, কাটলে 10/4 করলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যান্সার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন নাম্বার ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। তাহলে ধরে নেব নির্ণেয় উচ্চতা h। নির্ণেয় উচ্চতাটা আমাদের h। তাহলে ফর্মুলা থেকে আমরা কি পাচ্ছি? যে g প্রাইম বাই g, আরেকটা জিনিস বলেছে ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে, তার মানে g প্রাইম ইকুয়াল টু g বাই 2। তাহলে এখান থেকে g প্রাইম বাই g কত? হাফ। g প্রাইম বাই g ইকুয়াল টু হাফ, এটা মানে হচ্ছে আমাদের r বাই r প্লাস h স্কোয়ার। তাহলে রুট তোলো, r বাই r প্লাস h ইকুয়াল টু 1/√2। তাহলে r প্লাস h ইকুয়াল টু √2r। তাহলে এখান থেকে h √2r মাইনাস r দ্যাট ইজ √2 মাইনাস 1r। তাহলে √2 মাইনাস 1r, অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট বলছে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতা এবং d গভীরতায় অভিকর্ষীয় ত্বরণের মান সমান হয়। h এবং d পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অনেক কম, তবে কি দেখানো যাবে? দুটো কন্ডিশন বলেছে, h ও r এর থেকে কম, গভীরতা d ও r এর থেকে কম। যদি এটা হয় তাহলে h r এর থেকে কম হলে h উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান g প্রাইম ইকুয়াল টু আমরা জানি g ইন্টু 1 মাইনাস 2h বাই r হয়। আর গভীরতার ক্ষেত্রে g ডবল প্রাইম যদি ধরি সেটা হবে g ইন্টু 1 মাইনাস d বাই r। এখন বলেছে এই দুটো সমান, তাহলে এই দুটো সমান যদি হয় তাহলে g ইন্টু 1 মাইনাস 2h বাই r এটা সমান কার? g ইন্টু 1 মাইনাস d বাই r এর সমান। g এর সাথে g কাটছে, তুলনা করলে আমরা পাচ্ছি 2h বাই r ইকুয়াল টু d বাই r। আর r কাটছে, তাহলে ডেপথ d ইকুয়াল টু 2 ইন্টু হাইট 2h। তাহলে কোন অপশন? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার।
নেক্সট প্রবলেম 24 বলছে পৃথিবী থেকে যে গভীরতায় জি এর মান ভূপৃষ্ঠের মানের একের n গুণ হয় তা হলো যে গভীরতা। তাহলে ধরি নির্ণয় গভীরতা ডি। আর ডি গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ যদি জি প্রাইম হয়, এটা কি বলেছে ভূপৃষ্ঠের মানের একের n গুণ, মানে জি বাই এন হবে। তাহলে জি প্রাইম সমান সমান আমরা কি জানি, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে জি প্রাইমটা বলা আছে জি বাই এন সমান সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। জি এর সাথে জি কাটছে, তাহলে 1 বাই এন ইকুয়াল টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখান থেকে ডি বাই আর ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এন, দ্যাট ইজ এন মাইনাস 1 বাই এন। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু আর এন মাইনাস 1 বাই এন। তাহলে দ্যাট ইজ অপশন নাম্বার সি is the correct answer. 25 দুটি গ্রহের ব্যাসার্ধ R1 এবং R2, এদের গড় ঘনত্ব সমান। গ্রহ দুটির পৃষ্ঠতলে অভিকর্ষীয় ত্বরণ G1 G2 অনুপাত কত? যা যা দেওয়া আছে এগুলো একটু আমাকে নোট করতে হবে। বলছে প্ল্যানেট 1 is to planet 2, ব্যাসার্ধ বলেছে R1 R2, তাহলে রেডিয়াস R1 R2। গড় ঘনত্ব রো সমান, তাহলে ঘনত্ব ডেনসিটি এরো রো G1 আর G2 মান বের করতে বলেছে। ব্যাসার্ধ দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে। তাহলে আমরা জি এর ফর্মুলা কি জানি, জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। 4/3 পাই জি এগুলো কনস্ট্যান্ট, তাহলে জি প্রপোর্শনাল টু আর রো। তাহলে G1 বাই G2 এটা কত হবে, R1 বাই R2 ইন্টু রো 1 বাই রো 2। রো 1 রো 2 দুটো সেম, তাহলে এটা 1, তাহলে R1 বাই R2 ইজ দ্য রাইট আনসার। তাহলে কোনটা, R1 বাই R2, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। 26 পৃথিবীর ব্যাসার্ধ R এবং ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণ G হলে গড় ঘনত্ব কত? তাহলে আমরা জি এর ফর্মুলা জানি, জি ইকুয়াল টু 4/3 পাই আর রো জি। এটা কি করে আসলো, থিওরিতে আমরা করিয়েছি, না দেখে থাকলে একবার দেখে নেবে। তাহলে রো ইকুয়াল টু কত আসছে, 3g বাই 4 পাই আর জি। 3g by 4 pi rg, option number C is the correct answer. Next problem, কোন স্থানে এক কেজি চিনি কেনা লাভজনক? মাথায় রাখবো যেখানে আমাদের ওজন কম সেখানে এই চিনি কেনা লাভজনক। ওজন কম সেখানে চিনি কেনা লাভজনক। তাহলে ওজন কিসের উপর ডিপেন্ড করে? ওজন আমাদের অভিকর্ষীয় ত্বরণ জি এর উপর ডিপেন্ড করে। তাহলে জি যেখানে বেশি সেখানে ওজনও বেশি। তাহলে মেরুতে তো জি এর মান সব থেকে বেশি হয়, মেরুতে জি কি ম্যাক্সিমাম। তাহলে এখানে ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটাও ম্যাক্সিমাম। আর নিরক্ষীয় অঞ্চলে কি, নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি জি মিনিমাম হয়।
তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ওয়েট এটাও মিনিমাম। তাহলে এখানে কি কম মাল পাবো, এখানে বেশি মাল পাবো। তাহলে যেখানে বেশি মাল পাবো সেখান দিয়ে কেনা লাভজনক। তাহলে নিরক্ষীয় অঞ্চলে 1 কেজি চিনি কেনা বেশি লাভদায়ী। 28 দাগ, দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত x:y, ঘনত্বের অনুপাত m:n, তাহলে অভিকর্ষীয় ত্বরণের অনুপাত কত? অভিকর্ষীয় ত্বরণের রাশিমালা g ইকুয়াল টু আমরা জানি 4/3 পাই আর রো জি, পাই জি 4/3 এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি জি ভ্যারিজাস আর রো, এটা আমরা পাচ্ছি। তাহলে দুটো গ্রহ আছে, তাহলে g1/g2 ইকুয়াল টু আমাদের আসবে r1/r2 ইন্টু ρ1/ρ2। এবার ব্যাসার্ধের অনুপাত বলেছে x:y, তাহলে এটা x/y, আর ঘনত্বের অনুপাত m/n, তাহলে m/n, তাহলে কি আসছে mx/ny, তাহলে g1:g2 equal to mx:my, এটা আমাদের অনুপাত। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট বলছে একজন মানুষ পৃথিবীতে 1.5 মিটার উচ্চতা পর্যন্ত লাফাতে পারে, অপর একটি গ্রহ এক্স এর ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 1/4, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/3, এই গ্রহে এক্স মানুষটি সর্বাধিক যে উচ্চতা অবধি লাফাতে পারবে। ভালো কথা। তাহলে পৃথিবীতে ভি ভেলোসিটি নিয়ে লাফিয়ে এই সাইড অবধি উঠছে, রাইট? তাহলে ভি কি? ভেলোসিটি অফ দ্য ম্যান, এইচ হচ্ছে হাইট, যত উচ্চতা অবধি সে উঠছে। তাহলে আমরা এনার্জি কনজারভেশন থেকে কি পাবো? বা গতিশক্তি সমান সমান স্থিতি শক্তি, হাফ mv² ইকুয়াল টু আমাদের mgh, এখান থেকে এইচ আসবে v²/2g, আর এটাই আমাকে বলে দিয়েছে 1.5 মিটার। এইবার এক্স গ্রহের ক্ষেত্রে, তাহলে আমি যদি প্ল্যানেট এক্স এর কথা কল্পনা করি, এক্স গ্রহের ক্ষেত্রে কি বলেছে? যে পৃথিবীর গড় ঘনত্বের 1/4, তাহলে পৃথিবীর গড় ঘনত্বটাকে যদি আমি রো বলি, আর পৃথিবীর ব্যাসার্ধটাকে যদি আমি আর বলি, তাহলে এক্স গ্রহের ক্ষেত্রে রো এক্স সেটা কি বলেছে? 1/4 রো। রো কি? পৃথিবীর ঘনত্ব। আর আর এক্স বলেছে 1/3 আর, আর কি? পৃথিবীর ব্যাসার্ধ, এটা বলেছে। তাহলে আমাদের জি এক্স কি হচ্ছে? 4/3 পাই আর এক্স রো এক্স জি, তাহলে 4/3 পাই আর এক্স কত? 1/3 আর, রো এক্স হচ্ছে 1/4 রো ইন্টু জি, তাহলে এখান থেকে 3 4 12, 1/12, 4/3 পাই আর রো জি। 4/3 পাই আর রো জি কি? পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, তাহলে 1/12 ইন্টু জি, তাহলে এক্স প্ল্যানেটের অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের 1/12 অংশ। এটা আমরা পেলাম। ভালো। তাহলে এক্স গ্রহে যে হাইটটা উঠবে সেটা এইচ এক্স, সেটা কত? v²/2gx। তাহলে
ভি স্কোয়ার বাই 2 ইন্টু 1/12g, তাহলে 12 ইন্টু ভি স্কোয়ার বাই 2g, আর ভি স্কোয়ার বাই 2g এর মান কত? 1.5, তাহলে 12 গুণ 1.5, দ্যাট ইজ 18 মিটার হাইট অব্দি এক্স গ্রহে ব্যক্তিটি লাফাতে পারবে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বলছে তোমাকে 64টি একই ধরনের বল দেওয়া হলো, যার মধ্যে একটি বাদে অপরগুলির ভর একই, আলাদা বলটির ভর অন্য যে কোনো বলের থেকে বেশি। তোমাকে স্প্রিং ব্যালেন্স দেওয়া হয়েছে কিন্তু ওজন পরিমাপ বাটখারা দেওয়া হয়নি। এই আলাদা বলটিকে চিহ্নিত করতে ন্যূনতম কতবার ওজন করতে হবে? এটা স্ট্যাটিস্টিক্সের অঙ্ক, এটা গ্র্যাভিটেশন রিলেটেড অঙ্কই নয়, সুতরাং এটাকে আমরা করব না। রিলেটেড নয়, তবে অ্যান্সার এটা 6 হবে। নেক্সট 31 দাগ, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ 1.5% সংকুচিত হলে অভিকর্ষীয় ত্বরণের শতকরা পরিবর্তন কত হবে? দেখো, এটাকে বেসিক রুল ধরে করা যায়, কিন্তু আমরা একটা নতুন ভাবে করব যাতে একটু ইজি হবে। আমরা লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিয়ে করব। দেখো, আমরা কি জানি? আমরা জানি অভিকর্ষীয় ত্বরণ g 1/r² প্রপোর্শনাল। তাহলে এটাকে আমরা লিখতে পারি g = k/r²। বোথ সাইডে লগ নাও। তাহলে ln g সমান সমান কি হবে? ln k -2 ln r। ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে এটা পাবো ডেল্টা জি বাই জি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, -2 ডেল্টা আর বাই আর। এটা সংকুচিত হয়েছে 1.5%, তাহলে ডেল্টা আর বাই আর এটা বলা আছে -1.5%, যেহেতু কমেছে তার জন্য মাইনাস বসিয়েছি। তাহলে এটা কত আসছে? -2 ইন্টু -1.5 ইকুয়াল টু +3। তার মানে কি? অভিকর্ষীয় ত্বরণ 3% বাড়বে। তাহলে অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট বলছে পৃথিবীর উত্তর মেরুতে একটি বস্তুর ওজন 10 নিউটন, পৃথিবীর কেন্দ্র থেকে 7r দূরত্বে ভূসমলয় উপগ্রহে বস্তুটির ওজন কত হবে? আমাদের এটা খুব ভালো অঙ্ক, দেখতে হবে। পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন, তার মানে ডাব্লু আমার বলেছে, W = mg = আমার 10 নিউটন বলেছে। তাহলে যখন স্মল আরটা আমার 7r, তখন g ড্যাশড ইকুয়াল টু কত হয়? g ইন্টু r বাই 7r তার স্কোয়ার। তাহলে g ইন্টু 1/7 স্কোয়ার, that means g divided by 49। এবার আমি বোথ সাইডে m দিয়ে গুণ করব। তাহলে mg প্রাইম ইকুয়াল টু mg/49, আর mg এর মান কত? 10 নিউটন। তাহলে 10/49, এটা অ্যাপ্রক্সিমেট হবে 0.2 নিউটন। তাহলে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট আনসার। ভূপৃষ্ঠ থেকে কত দূরত্বে অভিকর্ষীয় ত্বরণ ভূপৃষ্ঠের অভিকর্ষীয় ত্বরণের 1% হবে? তাহলে আমাকে বলেছে g প্রাইম কত? 1% অফ g, দ্যাট ইজ g/100। কত দূরত্বে? h বের করতে বলেছে, তাহলে নির্ণেয় দূরত্ব ধরি h। তাহলে আমরা কি জানি? আমরা জানি g প্রাইম বাই g ইকুয়াল টু r বাই r প্লাস h স্কোয়ার। g প্রাইম বাই g এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1/100 ইকুয়াল টু r বাই r প্লাস h এর স্কোয়ার। তাহলে এখান থেকে r বাই
r plus h 1/10, তাহলে 10r equal to r plus h, তাহলে h equal to আমাদের 9r, তাহলে অপশন নাম্বার এ ইজ আওয়ার কারেক্ট আনসার। 34 বলছে একটি কৃষ্ণ গহ্বর এমন একটি বস্তু যার মধ্যে অভিকর্ষীয় বল এতই শক্তিশালী যে এমনকি আলো এখান থেকে মুক্তি পায় না। পৃথিবীর ব্যাস কত ছোট হলে এটি একটি কৃষ্ণ গহ্বরে রূপান্তরিত হবে? দেখো, আলো মুক্তি পায় না, তাহলে আলো মুক্তি পেতে গেলে আলোর বেগ, কৃষ্ণ গহ্বরের মুক্তি বেগ কি আলোর বেগের মতোই হতে হবে। আর আমরা এই লাইটের ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি কিছু হয় না। তাহলে ব্ল্যাক হোলের ক্ষেত্রে মুক্তিবেগ সমান সমান সি। সি কত? শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে মুক্তিবেগের রাশিমালা কি? মুক্তিবেগের রাশিমালা, আর এক্ষেত্রে যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে আমি আরএস বলি, তাহলে মুক্তিবেগের রাশিমালা থেকে আমরা সি সমান সমান লিখতে পারবো √2gm/rs। এখান থেকে সি স্কোয়ার করলে আসছে 2gm/rs, আর rs ইকুয়াল টু আসছে 2gm/c স্কোয়ার। তাহলে আমরা পেলাম rs সমান সমান 2gm/c স্কোয়ার। এবার ভ্যালুগুলোকে আমাকে পুট করতে হবে। জি আমি জানি 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। এম পৃথিবীর মাস বলেছে 5.98 × 10⁻24 কেজি। সি স্কোয়ার হবে 9 × 10⁻16। এই ভ্যালুগুলো যদি পুট করতে থাকি এক এক করে, দেন 2 × 6.67 × 10⁻11 into 5.98 into 10⁻24, c স্কয়ার হচ্ছে 9 into 10⁻16। এটাকে করলে rs আমাদের আসছে 8.86 into 10⁻³ মিটার, যেটা নিয়ার অ্যাবাউট বলতে পারি 8.9 into 10⁻³ মিটার। এটা তো হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি? ডায়ামিটার d equal to 2 into radius rs, তাহলে 2 into 8.86 into 10⁻³ এটা করলে 17.8 into 10⁻³ হচ্ছে, বা 1.78 into 10⁻² মিটার। তাহলে এইখানে নিয়ার অপশন কোনটা? 10⁻² মিটার। সো অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট আনসার। তাহলে 34 আমাদের বোঝা গেল। 35 পৃথিবীতে কোনো বস্তুর ওজন 12.6 নিউটন হলে ওই ওজন পৃথিবী পৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় কত হবে? এই টাইপের সিমিলার অঙ্ক আমি অনেকগুলো করিয়েছি, সুতরাং এটা হোমওয়ার্ক, ডু ইয়োরসেলফ, নিজেরা করবে। আমরা পরের অঙ্কে চলে যাব। বলছে 60 কেজি ভরের কোনো মহাকাশচারী কৃত্রিম উপগ্রহে পৃথিবীকে পরিক্রমণ করলে জি ইকুয়াল টু যদি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে ওই উপগ্রহে তার ওজন কত হবে? আমরা বহুবার পড়েছি কি উপগ্রহে মহাকাশচারী ভারহীন অনুভব করে।
তার মানে W equal to 0. Option number D, 0 Newton is the right answer. বলছে একটি অতি উচ্চ ঘনত্বের নিউট্রন নক্ষত্রের ব্যাসার্ধ 30 কিলোমিটার, 1 রেভলিউশন পার সেকেন্ড কৌণিক বেগে ঘূর্ণায়মান, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? আচ্ছা, এই অভিকর্ষীয় ত্বরণটা আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের সমান হয়। তাহলে আমাকে বলা আছে ব্যাসার্ধ r 30 কিলোমিটার, দ্যাট ইজ 30,000 মিটার। ফ্রিকোয়েন্সি f বলেছে 1 রেভলিউশন পার সেকেন্ড, তাহলে কৌণিক বেগ ওমেগা সমান সমান আমি জানি 2 পাই f, দ্যাট ইজ 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন a বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু ওমেগা স্কয়ার r, তাহলে 2 পাই তার হোল স্কয়ার ইন্টু r, 30,000, তাহলে 4 পাই স্কয়ার ইন্টু 30,000, পাই স্কয়ার মিন্স 9.87 অ্যাপ্রক্স। তাহলে 4 ইন্টু 9.87 ইন্টু 30,000, এটা যদি করি তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে 118,4.400, এটা আসছে। আর এটাকে নিয়ার অ্যাবাউট লিখলে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে অপশনটা একটু ভুল আছে, দেখো অপশন নাম্বার সি হবে, দ্যাট ইজ এখানে 1.2 হবে। তাহলে অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট আনসার। নেক্সট প্রবলেমে আসি। বলছে ভারহীন সুতোর সাহায্যে কোনো কঠিন রিল অভিকর্ষের প্রভাবে অবাধে নিম্নমুখী গতিতে ছাড়ছে, এর ত্বরণ কত হবে? একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। এই সুতোর রিল সুতো ছাড়তে ছাড়তে নিচের দিকে পড়ছে, তাহলে এর উপর দুটো ফোর্স অ্যাক্ট করবে। একটা ফোর্স গ্র্যাভিটি জন্য Fg নিচের দিকে নামছে, সুতোর টান টি উপরের দিকে কাজ করছে। ওভারঅল সিস্টেমটা এই ত্বরণ নিয়ে নিচে নামছে। এইবার দেখো, যেহেতু সুতোর রিল এত ঘূর্ণন গতির কারণে নিচে নামছে, তাহলে এর ব্যাসার্ধ যদি r হয় আর সিলিন্ড্রিক্যাল রিলটার মাস যদি m হয়, তাহলে টানের কারণে এর উপরে একটা টর্ক কাজ করবে। এই বিষয়গুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। তাহলে ওভারঅল ইকুয়েশন অফ মোশনটাকে যদি আমি ডিফাইন করি, তাহলে ইকুয়েশন অফ মোশন কি আসছে? Fg minus t equal to capital M into A, এটা আসছে। আর কি পাচ্ছি? আর জানি আমি টর্ক টাউ ইকুয়াল টু কি I আলফা। I কি? I হচ্ছে আমাদের এই সুতোর রিল বা সিলিন্ড্রিক্যাল রিল, যে সলিড সিলিন্ডার, তার জড়তা ভ্রামক। তাহলে তার জড়তা ভ্রামক I কত হয়? হাফ mr স্কয়ার, এটা হয় আমার I। আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তাহলে আলফা আর এর মধ্যে রিলেশন কি? আলফা ইকুয়াল টু a বাই r। এটা রেডিয়াসটা r, সুতোর টান t, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি t ইন্টু r। তাহলে এই মানগুলো যদি এখানে বসাতে থাকি, তাহলে টর্ক টাউ ইকুয়াল টু টি আর ইকুয়াল টু I এর জায়গায় বসবে হাফ mr স্কয়ার, আর আলফার জায়গায় বসবে আমাদের a বাই r। তাহলে এটা যদি কাটি, আর এর সাথে আর কেটে যাচ্ছে, এদিক থেকে এদিকে আর কাটছে, তাহলে টান t ইকুয়াল টু হচ্ছে হাফ ma।
তাহলে আমরা প্রথম ইকুয়েশনে পাচ্ছি কি এফ জি মাইনাস হাফ এম এ ইকুয়াল টু এম এ। তাহলে এফ জি মানে কি, এফ জি মানে আমার এম জি, দ্যাট ইজ হাফ এম এ প্লাস এম এ, দ্যাট ইজ 3/2 এম এ। এটা আমরা পাচ্ছি। তাহলে বোথ সাইড থেকে এম কাটছে, তাহলে ত্বরণ এ ইকুয়াল টু 2/3 জি। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু 2/3 জি। কোন অপশন আছে? অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 39 বলছে কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ জি রো ঘনত্বের একটি বস্তু সিগমা ঘনত্বের তরলে ছেড়ে দেওয়া হলে বস্তুটির নিম্নমুখী ত্বরণ কত হবে? একটা এফবিডি আঁকবো। একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কিছু তরল রাখা আছে। এবার এর মধ্যে একটা বস্তু পড়তে শুরু করেছে, তাহলে কার প্রভাবে পড়বে? গ্র্যাভিটি এফজির প্রভাবে পড়বে। আর বস্তুটি যে পরিমাণ তরলকে অপসারিত করবে সেই পরিমাণ তরল বস্তুটা কি দেবে? ঊর্ধ্বমুখী একটা প্লবতা বল দেবে। তাহলে প্লবতা বল কি হচ্ছে? প্লবতা বল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এখানে তো বস্তুর ওজন যা সেই পরিমাণ তরলকেই অপসারিত করছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে বস্তুর ভর এম, এটা কি? এটা রো ভি। আর যে পরিমাণ তরল অপসারিত করছে লিকুইডের ভরটা কত? সিগমা ভি, কারণ সম আয়তনের তরলকে অপসারিত করে। তাহলে এফ জি ফোর্স অফ গ্র্যাভিটি কত? ফোর্স অফ গ্র্যাভিটি এম ইন্টু জি। আর প্লবতা বল এফ বি কত? এম লিকুইড ইন্টু জি, তার সমান। এইবার তাহলে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়াচ্ছে? ধরে নিলাম তরলটার মধ্যে বস্তুটা এ ত্বরণ নিয়ে নিচে নামছে, তাহলে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়াচ্ছে? এফ জি মাইনাস এফ বি, এটা আমাদের এম এ। তাহলে এফ জিটা কত? এফ জিটা হচ্ছে আমাদের এম জি, আর আর এফ বিটা কত? এম এল ইন্টু জি, আর এটা আমাদের এম এ। এইবার আমি পুরোটা বসাবো। এম মানে হচ্ছে আমাদের রো ভি ইন্টু জি, আর এম এল মানে সিগমা ভি ইন্টু জি, এম মানে রো ভি ইন্টু এ। প্রত্যেক জায়গা থেকে ভি আউট, জি কমন নিলে থাকছে রো মাইনাস সিগমা ইকুয়াল টু রো এ। এখান থেকে এ রো দিয়ে ডিভাইড করলে জি 1 মাইনাস সিগমা বাই রো। তাহলে এ ইকুয়াল টু জি 1 মাইনাস সিগমা বাই রো। কোন অপশন? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমাদের লাস্ট অঙ্ক 40 বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় এম ভরের বস্তুকে তোলা হলো, মহাকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ কত হবে? তাহলে মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা W ইকুয়াল টু আমরা জানি মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তুলেছি, তার মানে এইচ ইকুয়াল টু এখন আর। তাহলে আমি পুট করছি মাইনাস জি এম এম বাই আর প্লাস আর, দ্যাট ইজ মাইনাস জি এম এম বাই 2r। এখন gm সমান সমান আমি দিয়ে জানি জি আর স্কোয়ার, ভ্যালু পুট করব মাইনাস জি আর স্কোয়ার এম বাই 2r। তাহলে এটাকে আর দিয়ে আর স্কোয়ার কাটছে, মাইনাস হাফ এম জি আর। তাহলে কি আসলো? মাইনাস হাফ এম জি আর। তাহলে আমাদের স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম জি আর। অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট আনসার।
আর পরবর্তী ক্লাসটাতে আমরা 41 দাগ থেকে 80 দাগ পর্যন্ত এমসিকিউ পর্যালোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে।